বিশ্ববিজয়ী বীর সম্রাট আলেকজান্ডার দুঃখ করে বলেছিলেন, জয় করবার জন্য পৃথিবীর আর কোনো দেশই বাকি রইল না। তার শিক্ষক মহাপণ্ডিত এরিস্টটলও সন্দেহ একই কথা প্রযোজ্য। জ্ঞানের এমন কোনো দিক নেই তিনি যার পথপ্রদর্শক নন। তার পলিটিক্স গ্রন্থ আধুনিক রাষ্ট্রনীতির সূচনা করেছে। পয়েটিক্স গ্রন্থের নাট্যতত্ত্ব কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন। আধুনিক জীবন বিজ্ঞানে তিনিই জনক। বহু দার্শনিক তত্ত্বেরও প্রবক্তা। তার চিন্তা, জ্ঞান, মনীষা প্রায় ২,০০০ বছর ধরে মানব সভ্যতাকে বিকশিত করেছিল। ৩৮৪ খ্রিস্টপূর্বে থ্রেসের অন্তর্গত স্তাইজাইরা শহরে এরিস্টটল জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন চিকিৎসক, নাম নিকোমাকাস। শৈশবে গৃহেই পড়াশোনা করেন এরিস্টটল। ১৭ বছর বয়সে পিতামাতাকে হারিয়ে গৃহত্যাগ করেন। ঘুরতে ঘুরতে তিনি অ্যাথেন্সে এসে উপস্থিত হন। সেই সময় অ্যাথেন্স ছিল শিক্ষার কেন্দ্র। সক্রেটিসের শিষ্য প্লেটো গড়ে তুলেছেন নতুন একাডেমি। সেখানে ভর্তি হলেন এরিস্টটল। অল্প দিনের মধ্যেই নিজের যোগ্যতায় তিনি হয়ে উঠলেন একাডেমির সেরা ছাত্র। প্লেটো তার অসাধারণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শিক্ষাদান ছাড়াও নানান বিষয় নিয়ে গবেষণার কাজ করতেন এরিস্টটল। তর্কবিদ্যা, অধিবিদ্যা, প্রকৃতিবিজ্ঞান, জীববিজ্ঞান, নীতিশাস্ত্র। অল্প দিনের মধ্যেই তার গভীর জ্ঞান, অসাধারণ পাণ্ডিত্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। মেসিডনের রাজা ফিলিপয়ের অজ্ঞাত ছিল না। পুত্র আলেকজান্ডারের জন্ম সময়ে তার শিক্ষার ভার অর্পণ করেন এরিস্টটলের উপর। তখন এরিস্টটল ২৮ বছরের যুবক। আলেকজান্ডার যখন ১৩ বছরের কিশোর, রাজা ফিলিপের আমন্ত্রণে এরিস্টটল এসে তার শিক্ষার ভার গ্রহণ করলেন। শ্রেষ্ঠ গুরুর দিগ্গজের ছাত্র। বহু প্রাচীন ঐতিহাসিকের ধারণা, এরিস্টটলের শিক্ষা উপদেশেই আলেকজান্ডারের অদম্য মনোবল, লৌহকঠিন দৃঢ় চরিত্র গড়ে তুলতে সাহায্য করেছিল। প্রকৃতপক্ষে একজনের ছিল সমগ্র পৃথিবীকে জয় করে তার উপর প্রভুত্ব করবার প্রবল ইচ্ছা। অন্যজনেরই ছিল জ্ঞানের নতুন নতুন জগৎ আবিষ্কার করে মানুষের জন্য তাকে চালিত করার ইচ্ছা। এরিস্টটলের প্রতি রাজা ফিলিপেরও ছিল গভীর শ্রদ্ধা। শুধু পুত্রের শিক্ষক হিসেবে নয়, যথার্থ জ্ঞানী হিসেবেও তাকে সম্মান করতেন। এরিস্টটলের জন্মস্থান স্তাইজেরা কিছু দুর্বৃত্তের ধাতে ধ্বংস হয়েছিল। সেখানকার বহু মানুষ বন্দী জীবন যাপন করেছিল। রাজা ফিলিপ এরিস্টটলের ইচ্ছায় শত্রু সেনার হাত থেকে শুধু স্তাইজেরা উদ্ধার করেননি, ধ্বংসস্তূপের মধ্যে থেকে শহরকে নতুন গড়ে তুলেছিলেন। এরিস্টটল একদিকে ছিলেন মহাজ্ঞানী, অন্যদিকে সার্থক শিক্ষক। তাই গুরুর প্রতি আলেকজান্ডার ছিল অসীম শ্রদ্ধা। তিনি বলতেন, পিতার কাছে পেয়েছি আমার এই জীবন, আর গুরুর কাছে শিক্ষা লাভ করেছি কিভাবে এই জীবনকে সার্থক করা যায় তার জ্ঞান। যখন এরিস্টটল জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজ করছিলেন, আলেকজান্ডার তার সাহায্যের জন্য বহু মানুষকে নিযুক্ত করেছিলেন, যাদের কাজ ছিল বিভিন্ন ধরনের মাছ, পাখি, জীবজন্তুদের জীবন পর্যবেক্ষণ করা, তার বিবরণ সংগ্রহ করে পাঠানো। দেশ বিদেশের যেখানেই কোনো পুঁথি ও পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যেত, আলেকজান্ডার যে কোনো মূল্যে হোক সেই পুঁথি পাণ্ডুলিপি সংগ্রহ করে গুরুর হাতে তুলে দিতেন। যখন আলেকজান্ডার এশিয়া জয়ের নেশায় সৈন্যবাহিনী নিয়ে বার হলেন, এরিস্টটল ফিরে এলেন অ্যাথেন্সে। তখন অ্যাথেন্স ছিল শিল্প সংস্কৃতির শিক্ষার পীঠস্থান। এখানেই স্কুল স্থাপন করলেন এরিস্টটল। তখন তার বয়স ৫০ বছর। স্কুলের নাম রাখা হলো লাইসিয়াম, কারণ কাছেই ছিল গ্রিক দেবতার লাইসিয়ামের মন্দির। ৩২৩ খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু হলো। এতদিন বীর ছাত্রের ছায়ায় যে জীবনযাপন করতেন তাতে বিপর্যয় নেমে এলো। কয়েকজন অনুগত ছাত্রের কাছ থেকে সংবাদ পেলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সক্রেটিসের অন্তিম পরিণতির কথা অজানা ছিল না এরিস্টটলের। তাই গোপনে অ্যাথেন্স ত্যাগ করে ইউরিয়া দ্বীপে গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু এই স্বেচ্ছা নির্বাসের যন্ত্রণা বেশিদিন ভোগ করতে হয়নি এরিস্টটলকে। ৩২২ খ্রিস্টপূর্ব তার মৃত্যু হলো। চলো দেখি
এরিস্টটলের আরো কি কি রচনা করেছেন? এরিস্টটল সমস্ত জীবন ধরে যে সমস্ত রচনা করে গিয়েছিলেন, মৃত্যুর আগে তা তার শিষ্য থিওফ্রাস্টাসের হাতে দিয়ে যান। থিওফ্রাস্টাসের পর সেই সমস্ত রচনাবলীর উত্তরাধিকার হন তার শিষ্য নেলেওস। নেলেওসের মৃত্যুর পর তার পুত্ররা সেই সমস্ত রচনাবলীকে লোহার সিন্ধুকে পুড়ে এরিস্টটলের সমাধির নিচে পুঁতে রাখেন। ২০০ বছর পর রোমের সেনাবাহিনীরা যখন গ্রিক দখল করে তখন সেই পুঁথি উদ্ধার করে রোমে নিয়ে আসা হলো। সমস্ত রচনাই জীর্ণ হয়ে গিয়েছে। বহু প্রচেষ্টায় সেই সমস্ত রুচির অনুলিপির প্রস্তুত করা হলো এবং তার ভিত্তিতেই এরিস্টটলের রচনাবলী প্রকাশিত হয়। বিষয়বস্তু অনুসারে এরিস্টটলের রচনাবলীকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়: তর্কবিদ্যা, অধিবিদ্যা, প্রকৃতিবিজ্ঞান, নীতিশাস্ত্র ও অলঙ্কার তত্ত্ব ও কাব্যতত্ত্ব। এরিস্টটলের রচনার সংখ্যা ১,০০০-এর কাছাকাছি, তবে এর বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। সামান্য যা কিছু পাওয়া গিয়েছে তা থেকেই অনুমান করতে অসুবিধা হয় না কি ব্যাপক ছিল তার প্রতিভা। ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তিনিই প্রথম মানুষের কাছে জ্ঞানের মশলাকে তুলে ধরেন। তার রচনার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য মেটাফিজিক্স এবং এথিক্স। এই এই বইগুলির মধ্যে তিনি অভিমত প্রকাশ করেছেন জীবন গতিশীল এবং ক্রমাগত তার বিকাশ ঘটেছে। এই সমস্ত রচনার মধ্যে অনেক নির্ভুল তথ্য থাকলেও জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিদ্যার ক্ষেত্রে যুক্তির চেয়ে কল্পনার ও অযৌক্তিক ধারণার প্রভাবই বেশি। এর কারণ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তিনি এইসব বিষয়ে সিদ্ধান্তে এসেছিলেন। যেমন তিনি বলতেন, যদি একই সাথে একটি ভারী ও হালকা বস্তুকে উপর থেকে ফেলা হয় তবে ভারী বস্তুটি আগে পড়বে। বহু শত বছর পর গ্যালিলিও প্রমাণ করলেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে দুটি বস্তুই একই সাথে মাটিতে পড়বে। এছাড়া তিনি বিশ্বাস করতেন পৃথিবীর প্রতিটি বস্তুই স্থির, তাকে গতিশীল করবার জন্য বল প্রয়োগের প্রয়োজন হয়। গতিবিদ্যার ক্ষেত্রেও এরিস্টটলের অধিকাংশ মতামতই ছিল ভ্রান্ত। এরিস্টটল লিখেছিলেন পৃথিবী স্থির, তাকে কেন্দ্র করে সৌরজগতের চাঁদ, তারা, সূর্য জ্যামিতিক পথে ঘুরছে। গ্যালিলিও প্রথম এই ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণ করেন। তার অভিমত ছিল তাদের নিজস্ব আলো আছে, উত্তরকালে প্রমাণিত হয়েছে তাদের কোনো আলো নেই। এরিস্টটলের এইসব ভ্রান্ত মতামত কয়েক শতাব্দী ধরে সমাজকে চালিত করেছে। তার জন্যে এরিস্টটলকে অভিযুক্ত করা যায় না। উত্তর কালের মানুষেরাই দায়িত্ব ছিল তার গবেষণার সঠিক মূল্যায়ন করা, কিন্তু সেই কাজে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। সমস্ত ভ্রান্তি থাকা সত্ত্বেও এরিস্টটল মানব ইতিহাসের এক শ্রেষ্ঠতম প্রজ্ঞা, যার সৃষ্ট জ্ঞানের আলোর মানুষ নিজেকে সমৃদ্ধ করেছে ও মহত্তর পর্যায়ে উন্নত করেছে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।